গুড আফটারনুন। আশা করি তোরা সবাই ভালো আছিস। আজকে আমরা ক্লাস শুরুর আগে দেখে নিই যে কে কে তোরা অনলাইনে আছিস। তোরা তোদের শুধু নামটুকু লিখে পাঠালেই হবে, ঠিক আছে? রেসপন্স কর। 5 মিনিট টাইম দিচ্ছি, 5 মিনিট পর আমি ক্লাসটা শুরু করব, ঠিক আছে? দুজন দুটো সমস্যার কথা বলেছে। প্রীতি বলেছে এক্সটার্নাল ইকোনমিজ, আর সংবিত বলেছে ডিজ ইকোনমিজ অফ লার্জ স্কেল প্রোডাকশন। এই দুটো সম্পর্কে বলছি। প্রীতি তো ইংলিশ মিডিয়াম, ফলে এক্সটার্নাল ইকোনমিক্সটা ইংলিশেই বলছি, যেহেতু আর অন্য কারোর সমস্যা নেই সেই জন্য ইংলিশেই ওকেই বলছি, ঠিক আছে? দেখ, যখন কোনো ফার্ম প্রোডাকশান করে এবং সেই প্রোডাকশানটা যখন ইনক্রিজ করে তখন তার স্কেল চেঞ্জ হয়, এবং এই স্কেল চেঞ্জ হলে তার কিছু কস্টের দিক থেকে কিছু অ্যাডভান্টেজ গেইন করে। এই অ্যাডভান্টেজটা দু রকমের হতে পারে, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ইন্টারনাল অর্থাৎ ফার্ম নিজের প্রোডাকশান বাড়াচ্ছে, অথবা র মেটেরিয়ালগুলো কম প্রাইস হোলসেল প্রাইসে পাচ্ছে, বা ডিভিশন অফ লেবার হচ্ছে। ডিউ টু ভেরিয়াস রিজনস ইন্টারনাল ইকোনমিজ অফ স্কেল ক্যান অ্যারাইজেস। ওকে, কিন্তু যদি দেখা যায় যে ফার্ম নিজে থেকে প্রোডাকশান বাড়ায়নি, ফার্মের স্কেল চেঞ্জ হয়নি, তথাপি ফার্ম কিছু প্রোডাকশানের দিক থেকে কিছু অ্যাডভান্টেজ পাচ্ছে। সেই অ্যাডভান্টেজটা কী কারণে হতে পারে? দেখা যেতে পারে যে কোনো একটা জায়গায় অনেকগুলো একই ইন্ডাস্ট্রির অনেকগুলো ফার্ম রয়েছে এবং ইন্ডাস্ট্রিটা এক্সপ্যান্ড করেছে। ইন্ডাস্ট্রি এক্সপ্যান্ড করলে তার দরুন যে অ্যাডভান্টেজটা হচ্ছে, সেই অ্যাডভান্টেজটা ওই ফার্মও পাচ্ছে। এইটাই হচ্ছে এক্সটার্নাল ইকোনমিজ অফ স্কেল। একটা এক্সাম্পল দিয়ে বলি, ধর যে একটা জায়গায় অনেকগুলো ফ্যাক্টরি আছে, ফলে ওই জায়গায় কোনো ডেটা কালেকশান হলে ডেটা কালেকশানের কস্টটা লাগবে না, কারণ অলরেডি অন্যান্য ফার্মগুলো ডেটা কালেক্ট করে ফেলেছে। ওই ইন্ডাস্ট্রি থেকে ডেটা কালেকশান বাবদ খরচটা থাকছে না, তাহলে কস্টের দিক দিয়ে কম হলো। এরকম দেয়ার আর সো মেনি রিজনস ফর হুইচ এক্সটার্নাল ইকোনমিজ অফ স্কেল মেবি অ্যারাইজেস ইন প্রোডাকশন প্রসেস। এই ধরনের প্রসেসগুলো কী কী হতে পারে? মূলত আমরা তিন ধরনের এক্সটার্নাল ইকোনমিজ অফ স্কেল দেখি। একটা হচ্ছে ইকোনমিজ অফ লোকালাইজেশন, অর্থাৎ আমরা এক জায়গায় কোনো ইন্ডাস্ট্রির ফার্মগুলো কনসেন্ট্রেশন হওয়া, এর দরুন। সেকেন্ড, ইকোনমিজ অফ ইনফরমেশান, অর্থাৎ ওই অঞ্চলের বিভিন্ন ডেটা, সেই ইনফরমেশান সেইটা পাওয়া। আর থার্ড হতে পারে ইকোনমিজ অফ ডিভিশন অফ লেবার, বা যেটাকে বলা যেতে পারে যে ইকোনমিজ অফ স্পেশালাইজেশন। Mainly there are three types of external economies of scale: economies of localization, economies of information, and economies of specialization. এই তিন ধরনের এক্সটার্নাল ইকোনমিজ অফ স্কেল আমরা দেখতে পাই বা কোনো ফার্ম এনজয় করতে পারে। প্রীতি, বোঝা গেছে? না বুঝলে বলবি। এবার সংবিদের কোশ্চেনটাতে আসি, যে সংবিদ বলেছে যে ডিজ ইকোনমিজ অফ স্কেলটা বলতে হবে। অর্থাৎ ও তো বাংলা মিডিয়ামের, ফলে আমি বাংলাতেই বোঝাচ্ছি যে উৎপাদনের ক্ষেত্রে যেমন ব্যয় সংক্ষেপের সুবিধা পাওয়া যায় বলেছি, তেমনি আয়তনজনিত ব্যয় বাহুল্য বা আয়তনজনিত ব্যয় বৃদ্ধি, যেটাকে আমরা বলি ডিজ ইকোনমিজ অফ স্কেল। অর্থাৎ বৃহদায়তনে যখন উৎপাদন করে ফার্ম, তখন বিভিন্ন ধরনের ব্যয় সংকোচ বা ব্যয় সংক্ষেপ ঘটে। এখন এই বৃহদায়তন ব্যয় সংক্ষেপের দরুন গড় ব্যয় কমতে থাকে, একক পিছু যে ব্যয়, যেটাকে আমরা গড় ব্যয় বলি, গড় ব্যয় কমতে থাকে। কিন্তু ফার্মের আয়তন বাড়ানোর তো একটা লিমিট আছে, একটা সীমা আছে। যে সীমা পর্যন্ত প্রোডাকশান যত বাড়াবে, উৎপাদন যত বাড়াবে, গড় ব্যয় তত কমতে থাকবে। কিন্তু আমরা জানি গড় ব্যয় রেখাটা কীরকম হয়। গড় ব্যয় রেখাটা নর্মালি ইউ আকৃতির হয়, অর্থাৎ গড় ব্যয় কমতে 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 একটা নির্দিষ্ট উৎপাদন স্তরে এসে গড় ব্যয় সর্বনিম্ন হয়। তারপরে গড় ব্যয় আর কমে না, গড় ব্যয় তখন
বৃদ্ধি পেতে থাকে। এইটাকে আমরা বলছি যে গড় ব্যয় তখন বেড়ে যাচ্ছে, অর্থাৎ উৎপাদনে তখন ব্যয় হ্রাস না পেয়ে ব্যয় বৃদ্ধি হতে শুরু করছে, গড় ব্যয় বা একক পিছু ব্যয় বৃদ্ধি হতে শুরু করছে। এটাকেই আমরা বলছি আয়তনজনিত ব্যয় বৃদ্ধি। কাজেই আয়তনজনিত ব্যয় বৃদ্ধি মানে কোনো ফার্ম যখন উৎপাদন বৃদ্ধি করছে, অর্থাৎ তার আয়তনের পরিবর্তন ঘটাচ্ছে, স্কেলের পরিবর্তন ঘটছে, তখন গড় ব্যয় কমতে থাকে। কিন্তু একটা নির্দিষ্ট স্তর পর্যন্তই এরকম ঘটে। একটা নির্দিষ্ট স্তরের পর গড় ব্যয় আর কমে না, বরং বৃদ্ধি পেতে শুরু করে। অর্থাৎ তখন ফার্মের খরচটা বা ব্যয়টা কমার বদলে বৃদ্ধি পেতে থাকে, এবং এই বৃদ্ধিটা হলো আয়তন বাড়ানোর কারণে। এই জন্য এটাকে আমরা বলছি আয়তনজনিত ব্যয় বৃদ্ধি বা ডিসইকোনমিজ অফ স্কেল। এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে, যেমন ম্যানেজেরিয়াল ডিসইকোনমিক্স হয়, অর্থাৎ পরিচালনগত দিক থেকে কিছু ব্যয় বাহুল্যের উদ্ভব হয়, বা মার্কেট ডিসইকোনমিক্স, বাজারের ক্ষেত্রে কিছু ব্যয় বাহুল্যের সৃষ্টি হতে পারে। এরকম বিভিন্ন রকমের ব্যয় বাহুল্য বা এক্সটার্নাল ইকোনমিজ অফ স্কেল, ডিসইকোনমিজ অফ স্কেল আমরা দেখতে পাই লার্জ প্রোডাকশনের ক্ষেত্রে। তাহলে সংবিদ বুঝতে পেরেছিস? যদি না বুঝিস তাহলে আমাকে বল। সম্ভবত আর কারোর কোনো সমস্যা নেই মনে হচ্ছে, মানে এই চ্যাপ্টারটা হয়তো পড়িসনি, সেই কারণে সমস্যা নেই, অথবা পড়া হয়ে গেছে খুঁটিয়ে, সব বুঝতে পেরে গেছিস। তা আমি দ্বিতীয়টাই ধরছি যে তোরা সব পড়েছিস এবং সব পড়ে বুঝে গেছিস। পরীক্ষায় আসবে একটা 5 নম্বরের প্রশ্ন এবং সেটা লিখতে পারবি, আমি এটাই ধরে নিলাম। এইবার আজকে আমি তাহলে তোদের 1 2 3 4 চারটে চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। আজকে আমি পঞ্চম চ্যাপ্টার করাবো না। আজকে আমি প্রথমে প্রজেক্ট নিয়ে একটা কথা বলতে চাই। সেটা হলো তোদের প্রজেক্ট করতে হবে। এবার প্রজেক্ট তো দুভাবে করা যায়, একটা হচ্ছে প্রাইমারি ডেটা নিয়ে, একটা সেকেন্ডারি ডেটা নিয়ে। প্রাইমারি ডেটা নিয়ে অর্থাৎ যেখানে সার্ভে করে ডেটা কালেকশন করে সেই ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করে আমরা একটা প্রজেক্ট তৈরি করতে পারি, এবং সেই রকম প্রজেক্ট করার কথা আমি তোদের ভেবেছিলাম এবার। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, তাতে তোদেরকে নিয়ে সার্ভে করতে যাওয়া বা ডেটা কালেকশন করা এটা সম্ভব নয়। মানে এই বছরে এই কয়েক মাসের মধ্যে সেটা কোনোভাবেই সম্ভব নয়। কাজেই 11-এও যেমন আমরা সেকেন্ডারি ডেটা নিয়ে প্রজেক্ট করেছিলাম, অর্থাৎ তথ্য দেয়া আছে, সেই তথ্যের উপর ভিত্তি করে আর প্রজেক্ট তৈরি করা হয়েছিল। যেমন খুব সম্ভবত তোদের 11-এ প্রজেক্ট করানো হয়েছিল জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টন, এবং সেখানে আমরা ডেটাগুলো দিয়ে দিয়েছিলাম, আমি ডেটা দিয়েছিলাম বা বলেছিলাম তোরা নেট থেকে পাবি বা তোদের বই থেকে পাবি। এইবারে আমি যে প্রজেক্টটা তাহলে তোদের সেকেন্ডারি ডেটার উপর বেস করে যে প্রজেক্টটা করাবো, সেই প্রজেক্টটা হচ্ছে ব্যাংক ব্যবস্থার সম্প্রসারণ। এই ব্যাংক ব্যবস্থার সম্প্রসারণ এর উপর প্রজেক্টটা, অর্থাৎ মানে আমাদের দেশে আগে ব্যাংকগুলো বেসরকারি মালিকানায় ছিল। তারপরে 1969 সালে জুলাই মাসে ব্যাংকগুলো একটা অর্ডিন্যান্স বলে দেশের প্রধান 14টে বড় যে ব্যাংক ছিল তাদেরকে রাষ্ট্রায়ত্তকরণ করা হয় বা ন্যাশনালাইজেশন করা হয়। তাহলে ওই যে 1969 19 জুলাই যে 14টা ব্যাংক জাতীয়করণ করা হলো, পরবর্তী ক্ষেত্রে আরও বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংকে জাতীয়করণ করা হয়েছে, যেমন 1980-তে আরও 6টা, এইভাবে স্টিল নাও 28 ন্যাশনালাইজড ব্যাংক ইন আওয়ার কান্ট্রি। এখন আমাদের এই মুহূর্তে দেশে 28টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে। তা এখন এই ব্যাংকগুলো আগে দেখা গেছিল 1969-এর আগে, মানে অর্থাৎ বিফোর ব্যাংক ন্যাশনালাইজেশন, আমাদের দেশের ব্যাংকগুলোর অধিকাংশই শহরাঞ্চলে তোর ব্রাঞ্চ বা শহরাঞ্চলে তাদের শাখা ছিল। গ্রামাঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে ব্যাংক ব্যবস্থা সেভাবে সম্প্রসারিত হয়নি। অথচ
কৃষির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যারা যুক্ত, তাদের যদি ঋণ দরকার, তাদের যদি কি তাদের ঋণ দরকার হবে, তাহলে কৃষিক্ষেত্রে ঋণের জন্য তাদেরকে শহরে আসতে হচ্ছে, বা কৃষিক্ষেত্রে যুক্ত যারা তারা শহরে এসে এইভাবে ব্যাংকে ঢুকে ব্যাংক থেকে ঋণ নেওয়া, বিভিন্ন প্রসিডিওর, এই সমস্ত তাদের কাছে খুব সমস্যাজনক ছিল। তাহলে কি করা দরকার? ব্যাংক ব্যবস্থাটাকে সম্প্রসারিত করা দরকার। এক্সপ্যানশন অফ ব্যাংকিং সিস্টেম মেয়ারলি রিকোয়ার্ড ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। তাহলে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন হতে গেলে কৃষি নির্ভর অর্থনীতি আমাদের, তাহলে সেই কৃষি নির্ভর অর্থনৈতিক উন্নয়নের জন্য গ্রামাঞ্চলেও ব্যাংক ব্যবস্থার সম্প্রসারণ ঘটা উচিত বা ঘটানো উচিত। সেই লক্ষ্যকে মাথায় রেখেই এবং আরও অনেক উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলোকে সামনে রেখেই কিন্তু ব্যাংক জাতীয়করণ করা হয়েছে। তা অন্যতম একটা উদ্দেশ্য অবশ্যই ছিল যে গ্রামাঞ্চলে ব্যাংক ব্যবস্থার সম্প্রসারণ হবে ব্যাংক জাতীয়করণের দরুন। তা আমাদের প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে যে এই যে আফটার ব্যাংক ন্যাশনালাইজেশন, রুরাল এরিয়াতে ব্যাংক এক্সপ্যানশন, ব্যাংকের ব্রাঞ্চিং বা ব্যাংকিং সিস্টেমটা কেমন এক্সপ্যানশন হয়েছে, অর্থাৎ গ্রামাঞ্চলে ব্যাংক ব্যবস্থার সম্প্রসারণ, বা সংক্ষেপে বলা যেতে পারে ব্যাংক ব্যবস্থার সম্প্রসারণ বা এক্সপ্যানশন অফ ব্যাংকিং সিস্টেম ইন রুরাল এরিয়াজ, এটাই আমাদের প্রজেক্টের টপিক। তা এই প্রজেক্টটা ভালো করে করতে পারবি বা বুঝতে পারবি যদি ব্যাংক ব্যবস্থা সম্পর্কে তোদের পরিষ্কার ধারণা থাকে। 11-এ 9 নাম্বার চ্যাপ্টারে ব্যাংক ছিল, অর্থ ব্যাংক ব্যবস্থা বলে তোদের ছিল, কিন্তু সেখানে একটা মাত্র এসএকিউ কোশ্চেন ছিল বলে তোরা অধিকাংশই খুঁটিয়ে পড়িসনি, বা পড়েছিস কিনা সেটা বোঝা যেত পরীক্ষা হলে, তোদের তো পরীক্ষাও হয়নি, ফলে আমার সেই বোঝার জায়গাটাও নেই। সেই জন্য আমি ধরে নিচ্ছি যে তোরা ওই ব্যাংক ব্যবস্থাটা সম্পর্কে বিশেষ একটা সচেতন নস বা পড়া হয়নি, এইটা ধরে নিয়েই আমি এগোচ্ছি, তাই তো? তাহলে আমাদের আগে ব্যাংক ব্যবস্থাটা সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করতে হবে, তারপরে আমরা প্রজেক্টে যেতে পারবো। ওই জন্যে আজকে আমি 5 নাম্বার চ্যাপ্টার শুরু না করে প্রথমে তোদের 16 নাম্বার চ্যাপ্টারে ব্যাংক ব্যবস্থা আছে। তাহলে 16 নাম্বার চ্যাপ্টারে এই ব্যাংক ব্যবস্থাটা যদি আমি তোদেরকে আজকে পড়িয়ে নিই, আজ এবং একদিনে হবে না, ব্যাংক সিস্টেমটা একটু বড়, তাহলে আজ এবং আগামী দিন দুটো ক্লাসে যদি আমি ব্যাংক সিস্টেমটা, ব্যাংকিং ব্যবস্থাটা তোদেরকে পড়িয়ে নিতে পারি, তাহলে ব্যাংক ব্যবস্থা সম্পর্কে তোদের স্পষ্ট ধারণা হবে। এবং তারপরে তাহলে আমি তৃতীয় দিন ক্লাসে, মানে আজ এবং আগামী ক্লাস বাদ দিয়ে তারপরের দিনে থার্ড ক্লাসে তাহলে আমি প্রজেক্টটা ডিটেলস দিয়ে দিতে পারবো, এবং তোরাও বাড়িতে সাফিসিয়েন্ট টাইম থাকবে, আমি ডেটা প্রোভাইড করে দেবো বা কোথা থেকে ডেটা পাবি তারপর বেস করে তোরাও কিন্তু প্রজেক্টটা রেডি করে ফেলতে পারবি। তাহলে একসাথে আমাদের দুটো কাজই হবে, এদিকে আমাদের সিলেবাসের একটা চ্যাপ্টারও পড়া হয়ে গেল, আবার ওদিকে প্রজেক্টটা হবে। সেই উদ্দেশ্যে আমি 5 নাম্বার চ্যাপ্টার শুরু না করে আজকে তোদের 16 নাম্বার চ্যাপ্টার, যে চ্যাপ্টার নাম ব্যাংকিং সিস্টেম বা ব্যাংক ব্যবস্থা, এই অংশটা আজকে আমি শুরু করব। এমনি তোদের হায়ার সেকেন্ডারিতে এই চ্যাপ্টার থেকে একটা 5 নাম্বারের প্রশ্ন আসবে, এবং কোনটা আসবে আমি তোদের 4টে প্রশ্ন এই চ্যাপ্টার থেকে বলে দেবো, এই 4টের মধ্যে আশা করছি একটা আসবে, প্লাস পুরো চ্যাপ্টারটা পড়া হয়ে গেলে তোদের প্রজেক্টেও সুবিধা হবে। ঠিক আছে? তাহলে আমি ব্যাংক ব্যবস্থাটা আজকে শুরু করছি, 16 অধ্যায়। যাদের বই আছে বই খুলতে পারিস, অথবা ভালো করে শুনে নে, পরে বই দেখে মিলিয়ে নিবি, আমি সম্ভাব্য প্রশ্নগুলোও বলে দেবো। তাহলে আমরা ব্যাংক ব্যবস্থা 16 অধ্যায় শুরু করছি। প্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হলো যে হোয়াট ইজ ব্যাংক, বা ডেফিনেশন অফ ব্যাংক, ব্যাংক কাকে বলে। এমনি তোদের ব্যাংক সম্পর্কে একটা ধারণা আছে যে ব্যাংক মানে হচ্ছে এমন একটা আর্থিক প্রতিষ্ঠান যেখানে জনগণ বা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অর্থ জমা রাখে, আবার প্রয়োজনে সেই প্রতিষ্ঠান থেকে, আর্থিক সংস্থা থেকে জনগণ ঋণ নিতে পারে। অর্থাৎ ব্যাংক হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান যারা মূলত জনগণের অর্থ আমানত রূপে সঞ্চিত রাখে এবং জনগণকে প্রয়োজনে ঋণ দেয়।
বা জনগণ প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ পায়। এটাই হচ্ছে ব্যাংকের সংজ্ঞা, বা ব্যাংক বলতে কি বোঝো, খুব সহজ করে বললে এটা। কিন্তু দেখ, এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে বা জনগণকে ঋণ দেয়। তাহলে সব আর্থিক প্রতিষ্ঠানই কি ঋণ এই ব্যাংক? না। ব্যাংক আর এমন কিছু আর্থিক প্রতিষ্ঠান আছে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকের মতো কাজ করলেও ব্যাংক নয়। সেগুলোকে আমরা বলি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তাহলে একটা হচ্ছে ব্যাংকিং ইনস্টিটিউশন বা ব্যাংক, আর একটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এনবিএফআই। তাহলে আর্থিক প্রতিষ্ঠান আমরা দু রকমের দেখলাম। এর মধ্যে কোনগুলো ব্যাংক আর কোনগুলো ব্যাংক নয় এরকম অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, যেমন আমি উদাহরণ দিয়ে যদি বলি, তোদের চারপাশে দেখবি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বা ধর ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এরকম বিভিন্ন ব্যাংক। এগুলো হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান যারা ব্যাংকের মতো কাজ করছে, বা এদেরকে আমরা ব্যাংক হিসাবে অভিহিত করি। কিন্তু পাশাপাশি ধর এলআইসি এর কথা যদি ভাবি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, বা ধর আরও প্রতিষ্ঠান আছে যেমন পিয়ারলেস, বা ধর এই যে রোজ ভ্যালির মতো প্রতিষ্ঠানের নাম শুনেছিস, বা সারদার মতো বিভিন্ন, এইগুলোও কিন্তু আর্থিক প্রতিষ্ঠান যারা জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করতো বা জনগণকে ঋণ দিত। এগুলো কিন্তু ব্যাংক নয়। তাহলে কোনগুলো ব্যাংক আর কোনগুলো ব্যাংক নয়, এই ফারাকটা আমরা কি করে করব? মূলত একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কথা বলি, যেটা থাকলে আমরা ব্যাংক বলবো, না থাকলে তাদের ব্যাংক নয়, অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বলবো। বিষয়টা হলো কি, চেকের মাধ্যমে লেনদেনের সুবিধা প্রদান। যারা ব্যাংক, তাদের নিজস্ব চেক আছে, তারা তার গ্রাহকদের ওই চেকের মাধ্যমে তাদের আমানতের অর্থ ট্রানজ্যাকশন করতে বা লেনদেন করতে দেয় বা দিতে পারে, অর্থাৎ চেকে লেনদেনের সুবিধা দিতে সক্ষম। কিন্তু যেমন ধর এসবিআই বা ইউবিআই বা ধর পিএনবি, এই সমস্ত ব্যাঙ্কগুলোর কথা বললাম, এই ব্যাঙ্কগুলো কি করতে পারে? সেই ব্যাংকে তোর যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে ব্যাংক থেকে তুই চেক বই নিতে পারিস, এবং চেক বই নিলে তুই চেকের মাধ্যমে কেনাকাটা বা প্রয়োজনীয় ব্যয় করতে পারিস, চেকের মাধ্যমে পেমেন্ট করতে পারিস। অর্থাৎ ব্যাংক তোকে এই সুবিধাটা দিতে পারে। কিন্তু তোর এলআইসি করা আছে, এলআইসিআই কিন্তু তোকে আমাকে এই সুবিধাটা দিতে পারে না। আমার কোনো প্রিমিয়াম, ধর আমার কোনো পলিসি ম্যাচিওর করলো, এলআইসি থেকে আমি টাকা পাবো, এলআইসি যে টাকাটা দেবে সেটা চেক দেবে, ধরলাম যদি চেক দেয়, তাহলে সেই চেকটাও কিন্তু কোনো না কোনো ব্যাংকের চেক, এলআইসির নিজস্ব চেক নেই। বা ধর এই যে অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠানই বলি, ইউটিআই বলি, ডিভিসি বলি, এইরকম যে কোনো প্রতিষ্ঠানের কথাই আমরা বলি না কেন, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের গ্রাহকদের লেনদেনের ক্ষেত্রে চেক ফেসিলিটি দিতে পারে না। তাহলে চেক ফেসিলিটি দিতে পারে কি পারে না, তার উপর বেস করেই আমরা কিন্তু কোনটা ফাইন্যান্সিয়াল কোন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটা ব্যাংক আর কোনটি নয়, এইটা আমরা ডিসক্রিমিনেট করতে পারি বা পৃথক করতে পারি। আর একটা ব্যাপার আছে, সেটা হলো যে ব্যাংকগুলোর উপর আরবিআইয়ের যে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল ওভার দ্য ব্যাংক, সেটা কিন্তু অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক নয় এমন অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কন্ট্রোলটা সেইভাবে কার্যকরী হয় না। তাহলে ব্যাংক আর অব্যাংকের মধ্যে ফারাকটা বোঝা গেছে তোদের। এইবারে আমি আসবো ব্যাংকের প্রকারভেদ। আগে এইটুকু যদি কোনো সমস্যা থাকে বল, নাহলে নেক্সট আমি ব্যাংকের প্রকারভেদটা বোঝাবো। আর একটা বিষয় আজকে আমি বোঝাবো, সেটা হলো বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংকের কাজগুলো জানতে হবে। বাণিজ্যিক ব্যাংকের কাজগুলি আলোচনা করো, এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অনেকবার তোদের এইচএসে এসছে, আগামী বছর এইচএসেও আসতে পারে। বাণিজ্যিক ব্যাংকের কাজগুলো
আলোচনা করো, এইভাবে প্রশ্নটা থাকে, বা বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজগুলি উল্লেখ করো। তা বাণিজ্যিক ব্যাংকের কাজগুলো মোটামুটি যে প্রধান কাজ, তার মধ্যে আমি এক এক করে বলি। এক নাম্বার কাজ হচ্ছে আমানত গ্রহণ বা সঞ্চয় সংগ্রহ। বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণ, সে ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, ফার্ম হতে পারে, তাদের সঞ্চিত অর্থ আমানতের মাধ্যমে সংগ্রহ করে থাকে। এই আমানত কিন্তু বিভিন্ন রকমের হয়। চাহিদা আমানত হতে পারে, বা চলতি আমানত যেটাকে বলি, যে কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট, ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত, এবং সেভিংস ডিপোজিট বা সঞ্চয়ী আমানত। এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন ধরনের আমানত আছে ব্যাংকে, কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকে, যার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণের অর্থ আমানত হিসাবে সংগ্রহ করতে পারে। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হলো ঋণ প্রদান এবং বিনিয়োগ। অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকের সেকেন্ড ইম্পর্ট্যান্ট ফাংশন হচ্ছে গিভ লোনস। এ কমার্শিয়াল ব্যাংক জনগণের যে অর্থ আমানত রূপে সংগ্রহ করে, সেই আমানত অর্থই আবার ঋণ হিসাবে বন্টন করে, এবং তার বিনিময়ে তারা সুদ পেয়ে থাকে। এই যে ব্যাংকগুলো, বাণিজ্যিক ব্যাংকগুলো যে ঋণ দিয়ে থাকে, সেই ঋণগুলো বিভিন্ন ফর্মে, বিভিন্ন ধরনে বা বিভিন্ন প্রকারে দেয়। যেমন ধর, ক্যাশ ক্রেডিট ফেসিলিটি, নগদ অর্থে ঋণ দিতে পারে। ওভারড্রাফট ফেসিলিটি, অর্থাৎ কারোর অ্যাকাউন্টে যে টাকা আছে তার থেকেও বেশি ড্রাফট কাটার জন্য ওই অতিরিক্ত অর্থটা হচ্ছে তোর ঋণ হিসাবে এইভাবে দিতে পারে। বাণিজ্যিক ব্যাংকগুলো হুন্ডি বা একটা ডিসকাউন্ট, মানে যেটাকে বলতে পারি আমরা ডিসকাউন্ট বিল অফ এক্সচেঞ্জ, বা ইনভেস্টমেন্ট, সরাসরি বিভিন্ন ঋণপত্র, শেয়ার, ডিবেঞ্চার, এগুলো কিনে ইনভেস্টমেন্ট করতে পারে। তাহলে এই রকম বিভিন্নভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দিতে পারে, বিনিয়োগ করতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। তৃতীয় যে গুরুত্বপূর্ণ কাজ কথা বলবো, সেটা হলো যে সরকারের প্রতিনিধি হিসাবে বা সরকারের নির্দেশে বহু সরকারি কাজ বাণিজ্যিক ব্যাংকগুলো করে থাকে। যেমন ধর, কর্মচারীদের, সরকারি কর্মীদের বেতন প্রদান ব্যাংকের মাধ্যমে হয়। বা ধর প্রচুর ধর ছাত্রদের বিভিন্ন বৃত্তির টাকা, সে তোর স্টাইপেন্ড, স্কলারশিপ আছে, সেই টাকাগুলো বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক কি করে, নির্দেশ মতো, সরকারি নির্দেশ মতো বিভিন্ন জনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। বা ধর, সরকার যে নীতি নেয়, আর্থিক নীতি বা মনিটারি পলিসি অফ দ্য গভর্নমেন্ট, সেই নীতিটাকে রূপায়িত করার দায়িত্ব অনেক সময় বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর পড়ে। যেমন ধর, একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে গ্রামাঞ্চলে ব্যাংক ব্যবস্থাটাকে এক্সপ্যান্ড করতে হবে, যেটা আমরা আমাদের প্রজেক্টের কথা বললাম শুরুতেই। তাহলে এই প্রজেক্টটাকে ওই অর্থাৎ অবজেক্টিভ বা উদ্দেশ্যটা কি, যে গ্রামাঞ্চলে ব্যাংক ব্যবস্থাটাকে সম্প্রসারণ করতে হবে বা প্রসারিত করতে হবে বা বিস্তৃত করতে হবে। তো এইটা করতে গেলে ব্যাংকগুলোকেই এগিয়ে আসতে হবে। তাহলে সরকারের এই নীতিটা সাফল্য লাভ করবে তখনই যখন বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারের হয়ে বা সরকারের নীতি অনুসারে এই কাজগুলো সম্পন্ন করবে। তাহলে এটাও একটা বাণিজ্যিক ব্যাংকের কাজ। চতুর্থ যে গুরুত্বপূর্ণ কাজটা বাণিজ্যিক ব্যাংকের, সেটা হলো গ্রাহকদের প্রতিনিধি হিসাবে কিছু কাজ করা। গ্রাহকদের প্রতিনিধি হিসাবে হতে পারে এরকম যে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের অর্থ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করলো। ধর, আমি উদাহরণ দিয়ে বলছি যে আমি এই মুহূর্তে কৃষ্ণনগরে আছি এবং চাকদায় স্কুলে যেতে পারছি না, অথচ এখান থেকে আমার স্কুলে বা স্কুল থেকে আমাকে কিছু টাকা পাঠাবে। তাহলে পরে এই অর্থটা কিভাবে ব্যাংক কি করবে? ব্যাংকের মাধ্যমে কিন্তু এই অর্থটা স্থানান্তর করা বা ট্রান্সফার করা সম্ভব। তাহলে ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসাবে, আমি চাকদা থেকে ব্যাংক থেকে গিয়ে, আমার চাকদা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি কিন্তু কৃষ্ণনগরে ব্যাংক থেকে টাকাটা তুলতে পারছি। অর্থাৎ টাকাটা ওই চাকদা থেকে কৃষ্ণনগরে স্থানান্তর কি করলো, আমার হয়ে ব্যাংক করে দিল।
তাই তো? তাহলে গ্রাহক প্রতিনিধি হিসাবে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ করা, অথবা ধর আমি কাউকে চেক দিলাম, তাহলে সেই চেকের অর্থটা তাকে প্রদান করা, অর্থাৎ গ্রাহকের নির্দেশ মতো গ্রাহক, বা ধর আমি আমি ধর হায়ার সেকেন্ডারি খাতা দেখে স্টেট ব্যাংকের একটা চেক পেলাম, অথচ আমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট নেই, তাহলে কি হবে? আমি ওই চেকটা আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে জমা দিলাম। এবার সেই ব্যাংক কী করবে? আমার হয়ে ওই ওই চেকটা নিয়ে স্টেট ব্যাংকের কাছ থেকে আদায় করবে, অর্থাৎ আমার ওই ব্যাংক আমার প্রতিনিধি হিসাবে কাজ করে স্টেট ব্যাংকের কাছ থেকে চেকে উল্লেখিত অর্থটা আদায় করবে। তাহলে এই যে কাজটা, এটা গ্রাহক প্রতিনিধি হিসাবে কাজ। তারপরে হতে পারে বিমার প্রিমিয়াম দেওয়া, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়া, বা ইলেকট্রিক বিল, টেলিফোন বিল প্রদান করা, এগুলো গ্রাহকদের হয়ে করে থাকে। এবার বলবি এগুলো কি এমনি এমনি করবে? না, তার জন্য ব্যাংক একটা চার্জ নেবে, চার্জ কাটতে পারে, কিন্তু গ্রাহক প্রতিনিধি হিসাবে এই কাজগুলো করে। অথবা এমন হতে পারে বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহকদের কোনো সম্পত্তি, সেই সম্পত্তির ওছি বা ট্রাস্টি হিসাবে, অর্থাৎ কোনো কারণে কোনো ব্যক্তি মৃত্যু হলেও সে ব্যাংকে উইল করে গেল যে ব্যাংক তার সম্পত্তি দেখভাল করবে যতদিন না তার সন্তান সাবালক হয়। তাহলে এই যে সময়টা, এই সময়টা ব্যাংক ও সাবালক হওয়ার এই সময়টা ব্যাংকটাকে কী করতে হবে? ব্যাংকে তাহলে এই সময়টা ওই সম্পত্তি দেখভাল করতে হবে। তার জন্য ব্যাংক একটা অর্থ পাবে, চার্জ করবে বা ব্যাংক পাবে। কিন্তু ব্যাংকে তো এই কাজটা করতে হবে, কেন করছে? গ্রাহকদের প্রতিনিধি হিসাবে এই কাজটা করছে। এইগুলো হচ্ছে তাহলে গ্রাহক প্রতিনিধি হিসাবে কাজ। 5টা কাজ বললাম। 6 নাম্বার যে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো আন্তর্জাতিক বাণিজ্যে সাহায্য করা। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে করতে গেলে আমাদের বৈদেশিক মুদ্রা, ফরেন এক্সচেঞ্জ লাগে। তাহলে টু হেল্প ইন্টারন্যাশনাল ট্রেড, আমরা কি দরকার? যে বিভিন্ন রকম বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়, সেই বৈদেশিক মুদ্রার কেনা বেচাটা কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে হয়। বিদেশি হুন্ডি বহন করা থেকে শুরু করে এই সমস্ত, অনেক সময় কি হয়, বাণিজ্যিক ব্যাংক কিন্তু আমদানিকারীদের গ্যারান্টার হিসাবেও কাজ করে। তাহলে এই সমস্ত কাজের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে সাহায্য করে। আর লাস্ট যে গুরুত্বপূর্ণ কাজ 6 নাম্বার বলবো, 6 না 7, সেটা হলো অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করা বা উন্নয়নমূলক কাজ করা। শুধুমাত্র ব্যাংক মুনাফা অর্জন এটা মূল উদ্দেশ্য বটে, কিন্তু পাশাপাশি ব্যাংক কিন্তু দেশের আর্থিক নীতি রূপায়ণে, কমার্শিয়াল ব্যাংক বিভিন্ন রকম কাজও, উন্নয়নমূলক কাজও করে থাকে। যেমন তোদেরই স্কুলে তোদের স্কুলে যেমন ধর স্টেট ব্যাংক মনে করতে পারি যে এখানে শিক্ষার প্রসারে এখানে এই বিদ্যালয়ে 10টা ফ্যান দেয়া দরকার, অর্থাৎ ওই 10টা ফ্যান বাবদ যে ব্যয় হবে সেটা সামাজিক ব্যয় হিসাবে ব্যাংকের মধ্যে পড়বে, এবং ব্যাংকের এই ভূমিকাটাকে আমরা বলবো উন্নয়নমূলক কাজ। তাহলে এই অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করা, সামাজিক উন্নয়নে সাহায্য করা ইত্যাদি বিভিন্ন কাজ। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ, মানে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, সেটা হলো ঋণ সৃষ্টি বা ক্রেডিট ক্রিয়েশন। এই ঋণ সৃষ্টির করা বা ক্রেডিট ক্রিয়েশন করা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশন অফ দ্য কমার্শিয়াল ব্যাংক। এখন এই ঋণ সৃষ্টি বা ঋণ সৃজনটা কিভাবে করে, এই পদ্ধতিটাই একটা বড় প্রশ্ন আছে। আমি নেক্সট দিন এই বিষয়টা আলোচনা করব। যেহেতু আজকে 4:30 পর্যন্ত ক্লাস, অলরেডি আমরা সময় প্রায় অতিক্রম করে ফেলেছি, তাহলে আজকে আর আমি ঋণ সৃষ্টির বিষয়টা বলছি না। ঋণ সৃষ্টির বিষয়টা বিশদে আমি নেক্সট দিন ক্লাসে বলবো। আগামী মঙ্গলবার আবার ক্লাস আছে, সেদিন আমি ডিটেলসে বলবো। আজকে তাহলে আমি সাম আপ করে কি পাই, যে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজগুলো হচ্ছে, যে 6-7টা কাজের কথা বলতে পারি, সেটা হলো, এক হচ্ছে সঞ্চয় বা আমানত গ্রহণ, ঋণ প্রদান বা বিনিয়োগ, গ্রাহক প্রতিনিধি রূপে কাজ করা, সরকারের কিছু কাজ করে দেওয়া, আন্তর্জাতিক বাণিজ্যে সাহায্য করা, অর্থনৈতিক উন্নয়নমূলক অর্থনৈতিক প্রসার উন্নয়নে সাহায্য করা, আর সর্বোপরি ঋণ সৃজন বা ঋণ সৃষ্টি বা আমানত সৃষ্টি। এই হলো দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান কাজ। ঠিক আছে?